এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। দীর্ঘদিন ধরে মানুষের মনের ভিতরে জমে থাকা ক্ষোভের উদ্গীরণ। কারণ পদ্মাপাড়ে যে নেত্রীর হাতে ক্ষমতা রয়েছে তার মাথা কোনোভাবেই নত করা যাবে না, পরিষ্কার করে জানিয়ে দেন। একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। যদিও বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে সবকিছু ঠিকঠাক রয়েছে বলে মনে হতে পারে, ভিতরে ভিতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার। বিদেশি শক্তি, রাজপথের বাস্তবতা, নিজেদের রাজনৈতিক মিত্র, সব দিক থেকে ভীষণ চাপে সরকার। জোটের নাম দেওয়া হয়েছে 11 দলীয় নির্বাচনী জোট। ইসলামী আন্দোলনের সঙ্গে আসন রফা না হওয়ায় 47টি আসন ফাঁকা রেখে 253টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। যাদের আন্দোলন জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারের পতন ঘটিয়েছিল, তাদের সেই আন্দোলনকে বৈধতা দেওয়া হচ্ছে। দিচ্ছে এমন একটি সরকার যে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। শুধু মুখে ঘোষণা নয়, তার জন্য সরকারের তরফে গ্যাজেটও প্রকাশ করা হবে। এটা শুধু লজ্জাজনক নয়, এটা একটি সরকারের নির্লজ্জ আস্ফালন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা একদিক দিয়ে দায়মুক্তির রাজনীতি। এই স্বীকৃতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে, সরকার সেই যোদ্ধাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। যে কোনো কারণেই হোক, এতদিনে সে প্রতিশ্রুতি পালন করতে পারেনি। সরকার আর দেরি করতে চাইছে না। গোটা দুনিয়া জানে 2024 জুলাই আগস্টে পদ্মাপাড়ে ঠিক কি হয়েছিল। প্রথম দিকে অনেকের মনে হয়েছিল এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। দীর্ঘদিন ধরে মানুষের মনের ভিতরে জমে থাকা ক্ষোভের উদ্গীরণ। কিন্তু পরবর্তী সময় এটা স্পষ্ট হয়ে যায় যে এই আন্দোলনের পিছনে মদত ছিল একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর। একটি নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার নীল নকশা তৈরি করেছিল ডিপ স্টেট। কারণ পদ্মাপাড়ে যে নেত্রীর হাতে ক্ষমতা রয়েছে তার মাথা কোনোভাবেই নত করা যাবে না। নেত্রী পরবর্তীকালে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেটা পরিষ্কার করে জানিয়ে দেন। বলেন, আমেরিকার শর্ত মেনে নিলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হতো না। শর্ত মানতে অস্বীকার করায় তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আমেরিকার যে স্বার্থ খুব একটা পূরণ হয়েছে তা নয়, তাই তারাও এখন চাইছে পদ্মাপাড়ে প্রয়োজন পালা বদলের। কারণ এই সরকার না হোমে লাগে আর না যজ্ঞে। সরকারের কাণ্ডজ্ঞানহীন আচরণে দক্ষিণ এশিয়ায় একটি অস্থিরতা তৈরি হয়েছে। এতে মার্কিন স্বার্থের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তাই এই সরকার যত তাড়াতাড়ি বিদায় হয় ততই মঙ্গল। আর সরকারের বিদায়কালে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কি সেই স্বীকৃতি যা দেওয়ার জন্য সরকার উঠে পড়ে লেগেছে? বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক বসে। আর সেই বৈঠকে জুলাই যোদ্ধাদের আন্দোলন নিয়ে সবিস্তার আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের সব রকম দায় থেকে মুক্তি দেওয়া হবে। এর জন্য আনা হবে একটি অধ্যাদেশ। আর শিরোনাম জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। এবং আগামী 5-7 দিনের মধ্যে সরকার এই নিয়ে একটি গেজেট প্রকাশ করবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই অধ্যাদেশ প্রসঙ্গে বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই আগস্টের রাজনৈতিক প্রতিরোধের সময় সংগঠিত কার্যাবলীর জন্য গণ অভ্যুত্থানকারীরা দায় মুক্তি পাবেন। তাদের বিরুদ্ধে যদি কোনো আদালতে মামলায় দায়ের হয়ে থাকে তাহলে সেই সব মামলা সরকার প্রত্যাহার করে নেবে। নতুন করে তাদের বিরুদ্ধে আর মামলা করা যাবে না। তবে ব্যক্তিগত লোভ বা সংকীর্ণ স্বার্থে সংগঠিত হত্যাকাণ্ড দায়মুক্তির বাইরে থাকবে। নতুন বাংলাদেশ নির্মাণের যে আমাদের প্রত্যয় ছিল, সেখানকার কমিটমেন্ট ছিল যে আমরা জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। এখানে আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারে সংগঠিত যে কার্যাবলী ছিল সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এটা হচ্ছে জুলাই এবং অগাস্টে সংগঠিত কার্যাবলী, জুলাই অগাস্টে। এখন প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়া হচ্ছে অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে
জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সেই নতুন মামলা করা যাবে না। আসিফ নজরুল বলেন, জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কারাবলী থেকে যেখানে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধ বলতে বোঝানো হয়েছে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া। তবে তিনি এটাও জানিয়ে দেন, জুলাই অভ্যুত্থানের সময় যদি কোনো হত্যাকাণ্ড ঘটে থাকে যার সঙ্গে জুলাই আন্দোলন সম্পৃক্ত নয়, সেক্ষেত্রে এই অধ্যাদেশের মধ্যে দিয়ে দায় মুক্তি দেওয়া যাবে না। তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন, যদি লোভের বশবর্তী হয়ে প্রতিশোধ পরায়ণ এবং সংকীর্ণ স্বার্থে হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে আইনের মাধ্যমে তাকে দায় মুক্তি দেওয়া বা পাওয়া যাবে না। এই অধ্যাদেশটি তাদের জন্য করা হয়নি। আইনটি করা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগঠিত কার্যাবলীর ক্ষেত্রে। যে কার্যাবলীতে যারা সমন্বিতভাবে জড়িত ছিলেন তাদের দায় মুক্তি দেওয়া হচ্ছে। বাংলাদেশের নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি। পদ্মাপাড়ে বেশ জোরেই বইছে ভোটের হাওয়া। নির্বাচন কমিশনে এখন চূড়ান্ত ব্যস্ততা। আসন্ন নির্বাচন নিয়ে তদারকি সরকার প্রধান বেশ চাপে। জাতিসংঘ জানিয়ে দিয়েছে তারা কোনো প্রতিনিধি দল পাঠাবে না। না পাঠালেও 12 ফেব্রুয়ারি পদ্মাপাড়ে কি হচ্ছে সেদিকে যে তাদের কড়া নজর থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। নজর থাকবে আমেরিকার। 12 ফেব্রুয়ারি ভারতের চোখ থাকবে পদ্মাপাড়ে। পদ্মাপাড়ের ভোট নিয়ে গত বছর বেশ কয়েকটি জনমত সমীক্ষা করা হয়েছিল, আর সেই সব সমীক্ষার রিপোর্টে দেখানো হয় আওয়ামী লীগ আরো বেশি সংখ্যক আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরতে চলেছে। দ্বিতীয় স্থানে থাকবে জামায়াত। তবে জিয়ার মৃত্যুর পর জাতীয় রাজনীতির চিত্র বদলে গিয়েছে। ধরে নেওয়া হচ্ছে বিএনপি ক্ষমতা ফিরতে চলেছে, আর সেক্ষেত্রে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে চলেছেন। এদিকে অনেক টানাপোড়েন, যেখানে দেন দরবার এবং শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামায়াত ইসলামীর নেতৃত্বে 10টি দল নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে। জোটের নাম দেওয়া হয়েছে 11 দলীয় নির্বাচনী জোট। ইসলামী আন্দোলনের সঙ্গে আসন রফা না হওয়ায় 47টি আসন ফাঁকা রেখে 253টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে লড়বে 179টি আসনে। বাকি আসনগুলির মধ্যে জাতীয় নাগরিক পার্টি 30টি আসনে প্রার্থী দেবে। বাংলাদেশ খেলাফত মজলিস 20টি এবং খেলাফত মজলিস 10টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি 7টি এবং আমার বাংলাদেশ 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, নিজামে ইসলাম পার্টি 2টি করে আসনে প্রার্থী দেবে। মোর্চার অন্য দুটি দল বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি কোনো প্রার্থী দিচ্ছে না। তবে তারা জোটে থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে 12 ফেব্রুয়ারি বাংলাদেশে হতে চলেছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। যদিও বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে সবকিছু ঠিকঠাক রয়েছে বলে মনে হতে পারে, ভিতরে ভিতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার। বিদেশি শক্তি, রাজপথের বাস্তবতা, নিজেদের রাজনৈতিক মিত্র, সব দিক থেকে ভীষণ চাপে সরকার। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সরকারের সামনে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে। প্রশ্ন, কি সেই ঝুঁকি? জানি সরকার বেশ চিন্তায় রয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া একসুরে কথা বলছে। তারা চাইছে নির্বাচন হোক অন্তর্ভুক্তিমূলক। একই ইচ্ছে ভারতেরও। পশ্চিমী দেশগুলি মনে করে আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট ফলাফল ঘুরিয়ে দিতে পারে, আর এই ভোটাররা ভোট দিতে না পারলে নতুন সরকার হবে দুর্বল। বিদেশি কূটনীতিক মহল বলতে পারবে যে সরকার সব মানুষের প্রতিনিধিত্ব করে না। এই কারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মার্কিন সফর গুরুত্বপূর্ণ ছিল। ওয়াশিংটনকে তাকে বোঝাতে হয়েছে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেবে। কিন্তু কূটনৈতিক সূত্র বলছে আমেরিকা এখনো সন্তুষ্ট নয়। এখানেই সরকারের প্রথমে বড় সমস্যা। সেই সঙ্গে ঝুঁকিও রয়েছে। আওয়ামী লীগকে ফেরালে ঘরে ঝামেলা, না ফেরালে বাইরের চাপ। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ভেঙে পড়েছে। আওয়ামী লীগ ভোটে নেই, কিন্তু রাজপথে নামার ক্ষমতা রাখে। সরকারের জন্য এটি বড় মাথা ব্যথা। এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তদারকি সরকারকে একটি রিপোর্ট দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে 18 ফেব্রুয়ারি আওয়ামী লীগ সক্রিয় হবে। কারণ হিসেবে উঠে আসছে 12 থেকে 18 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহলের অবস্থান স্পষ্ট হয়ে যাবে। আওয়ামী যদি দেখে নতুন সরকার পশ্চিমী দেশগুলি থেকে কোনো সমর্থন পাচ্ছে না, তাহলে তারা এটা সুযোগ হিসাবে নিতে পারে। যে কারণে পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে ভয় বাড়ছে। তারা জানে একবার বড় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।